তোমার কেউ হয়নি। আবার এই কথা বলছিস? আরে তোর মন খারাপ নাকি রে? এত সকালে ছাদে কি করছিস? হ্যাঁ, শরীরটা ভালো নেই তোর, তারপর কাউকে কিছু না জানিয়ে এখানে এসে ঘুরছিস, চিন্তা হয় না? আসলে গড়ে কেমন যেন চাপ চাপ লাগছিল গো, বুকের ভেতরে কেমন যেন পাথর মতন হয়ে গেছিল, তেমন দম বন্ধ লাগছিল। তাই ভাবলাম খোলা হাওয়ায় এসে একটু দম নেই। তোর শরীর কিন্তু পুরোপুরি সুস্থ নয় লাজু, আর ডাক্তার কি বলেছে শুনেছিস তো? তারপর এরকম টই টই করে ঘুরে বেড়ানো কি ঠিক? আমার শরীর নিয়ে মোটেই ভাবার দরকার নেই গো, সে একেবারে ঠিক আছে। আমাকে বলে আসা যেত না? তুমি তো ঘুমোচ্ছিলে, তোমাকে ডাকতে মায়া লাগছিল, এতই রাতে তোমার বুক জ্বালা করছিল। হ্যাঁ গো ঠাম্মি, তোমার ওষুধ আনতে গিয়ে তো আমি আচার খেলাম, তারপর নিজেই বিড়মিকে পড়ে রইলাম। তোমার বুক জ্বালা কমলো কি করে? তো তখন এই অবস্থা দেখে আমার বুক জ্বালা মাথায় উঠেছিল, তাই অনু দিদি ভাই মনে করে ওষুধটা খাইয়ে দিয়েছিল। তারপর তুই হাসপাতাল থেকে ফিরলি, তোকে দেখে মনটা শান্তি পেলাম। তখন শেষ রাতে একটু চোখ জুড়িয়ে এসেছিল। তাহলেই বলো, যে এই মানুষটা সারা রাত আমার জন্য চিন্তা করেছে, তাকে আমি ভোরবেলা উঠে ডাকবো? এই ডাকিসনি কেন বুঝলুম, কিন্তু তুইও একটু ঘুমোলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? কালকে ওই খেল দেখালি, তারপর আজ এই ছাদে মাথা ঘুরে যদি পড়ে থাকতিস, আমরা তোকে জানতেও পারতাম না। হবে না গো ঠাম্মি, আর কখনো হবে না, এই কথা আমি তোমাকে বলে দিই। আমি আর কখনো উদোর মতন চারদিকে না তাকিয়ে চলবো না, মাটির দিকে তাকিয়ে চলবো আমি। এই এমনি চার ফোঁটা জল আমাকে ফেলতে পারবো না, দেখো। খেপি একটা। ভালো লাগছে না আমার, কিচ্ছু ভালো লাগছে না, নিজেকে না মারতে ইচ্ছে করছে। মা, সে কি কেন? বনলতা দিদি তার বরের সঙ্গে কত গপ্প করবে ভেবেছিল, আর তাদের ফুলসজ্জা ছিল। তোমার নাতি তার বউকে কত সোহাগ করবে ভেবেছিল, আর আমি প্রত্যেকে তাদের মাঝখানে ঢুকে সব গুলিয়ে দিল। অপরাধী লাগছে গো নিজেকে, বনলতা দিদির সামনে নিজের মুখ দেখাতেও লজ্জা করছে। সেই এক কথা কাল রাত থেকে বকে যাচ্ছিস, যা হয়েছে সেটা হয়ে গেছে। লাজু, তুই বুঝতে পারছিস না, আমি একটা নতুন সম্পর্ক করার চেষ্টা করছি। হ্যাঁ, আমি একটা ভয়ানক ভুল করে ফেলেছিলাম। সেই ভুলটা স্বীকার করতে যে মানসিক শক্তিটা জোগাড় করতে হয় না, তার জন্য একটা বড় লড়াই লাগে লাজু। ফাইনালি যখন আমি নিজস্ব লড়াইটা করে কনফেশনের জায়গায় এলাম, ঠিক তখনই সেই সময় আবার সব এলোমেলো হয়ে গেল। আরে গুড মর্নিং। কি রাজু, তুমি এখানে? শরীর ঠিক আছে তো? আমি চা এনেছিলাম, আমি যাচ্ছি। দাঁড়াও, যাচ্ছ কোথায়? চমৎকার। না না গো কাকি, আমার সামনে তোমাদের নামে কেউ এসব কথা বলতে পারে? তাদের জিভ কষে পড়ে যাবে না, আমি তাদের চারটে কথা শুনিয়ে দেবো না। তোমরা তো আমাকে বাঁচিয়ে রেখেছো গো, তোমরা আমাকে এই আশ্রয়টুকু না দিলে রাজু কোথায় বেসে যেত। সেটা হলেই তো বাঁচতাম, অন্তত এই অশান্তি দেওয়ার পোহাতে হতো না। কি করবো বলো না কাকি, আমি একটু সবজি কেটে দিই, তোমরা তো দুপুরবেলায় রান্না বসাবে। হ্যাঁ তাই তো। এ ছোট, দে না ওকে কিছু কাজ দে না। বলো না কি করবো। তুমি লাজু, ওখানে না কয়েকটা ডিম সেদ্ধ করা আছে, যাও ছাড়িয়ে এর মধ্যে রাখো। হ্যাঁ।
রাজু, কাল কি কথা হলো সুদেবের সঙ্গে? কি আর কথা, ওই যে কথা হয় প্রতিবারে। দেখো লাজু, আমি জানি আমি তোমার কাকি হয়তো তোমাকে একটু বেশি বকাবকি করি, যাকে বলে একটু বেশি কথা শোনাই। আর তোমার এই বাড়িতে থাকাটা আমরা দুজনেই সবচেয়ে বেশি অপছন্দ করি, আর সেটা আমরা বলেও দিই, তাই না? তোমাদের তো কোনো দোষ নেই গোয়েতা। যার বাপ মায়ে তাকে ঘরে রাখবে না, তোমাদের তো তাকে ঘরে রাখতে বিরক্তি লাগবেই। বাবা মা রাখিনি বলে যে আমরা রাখতে চাইছি না, ব্যাপারটা তো সেরকম সহজ নয়। তুমিও নিশ্চয়ই বোঝো লাজু, তাই না? দেখো লাজু, আমরাও তো মেয়ে, আমরা কেন তোমাকে বকাবকি করি সত্যি তুমি বোঝো না? তোমার খারাপ লাগে জেনেও আমরা কেন বলি এত কিছু? কারণ আমরা চাই তুমি তোমার মান সম্মান নিয়ে একটু ভাবো। তুমি তো দেখছো লোকে কি সব কথা বলে, নোংরা কথা বলে। পুজোয় বলেছিল, আবার রিসেপশন হলেও বলছিল। তোমার এখানে থাকা নিয়ে কেউ ভালো কথা বলে না, কৃষ্ণরও বদনাম হয়।